সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং বেশ কয়েকজন সংসদ সদস্য, এমনকি ডেপুটি স্পিকার যারা ছিলেন, একজন ছিলেন যিনি জনাব শামসুল হক টুকু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সবাই পার্লামেন্ট ভবনের নিচে একটি কুটুরি বা বাংকার, সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। ওখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কারো কারো কাছ থেকে শোনা, সত্য মিথ্যা আমি জানি না, ওখানে ঘটনার প্রেক্ষাপটে শিরীন শারমিন চৌধুরী এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে তিনি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন ভয়ে এবং আতঙ্কে। অর্থাৎ পার্লামেন্টের মধ্যে যখন বিপ্লবীরা ঢুকে পড়েছিল, ছাত্ররা ঢুকে পড়েছিল, তখন তারা সেই বাংকারের মধ্যে ছিলেন। যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে, সেনাবাহিনী তাদেরকে জিম্মায় নেয়, অনেককে জেলখানায় পাঠানো হয়, অনেককে ছেড়ে দেওয়া হয়, অনেকে সীমান্তে পাড়ি দিয়ে ভারতে চলে যান। আবার এমন অভিযোগ আছে অনেককে প্লেনে নিরাপদে উঠিয়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইকবালুর রহিম ছিলেন, হুইপ, আমার বন্ধু। আমরা এখন পর্যন্ত জানি না ইকবালুর রহিম সাহেব এখন কোথায় আছেন, সংসদ সদস্য ইকবালুর রহিম। আবার সেনা হেফাজতে বিচারপতিদের মধ্যে ইকবালুর রহিমের বড় ভাই এনায়েতুর রহিম সাহেব ছিলেন, বিচারপতি এনায়েতুর রহিম, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার তালিকায় ছিলেন। তিনি এখন কোথায় আছেন? বা সাবেক প্রধান বিচারপতি আমাদের শাহিন ভাই, তিনি আসলে এখন কোথায় আছেন? তিনিও তো সেনা হেফাজতে ছিলেন। তো এরকম নানা প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে যে জিনিসটা সত্য, যে সেনাবাহিনীর জিম্মায় শেষ দিন পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী ছিলেন। কেন ছিলেন, কেন তাকে ভারত পাঠানো হয়নি, ইত্যাদি নানা প্রশ্ন আগামীতে আসবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো, সেনাবাহিনীর একটি অংশ হয়তো মনে করেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে, সেখানে পার্লামেন্টের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবে এবং ভবিষ্যতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যদি স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা ডেপুটি স্পিকার, তাদের মাধ্যমে শপথ পড়ানো হয় এবং পার্লামেন্টের কার্যক্রম উদ্বোধন করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতের সরকার সব দিক থেকে বিতর্কমুক্ত থাকবে। এটা আমি ইতিবাচক অর্থে ধরে নিলাম। তো সেক্ষেত্রে তাদের জন্য দুটো অপশন ছিল, একটা হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আর একটা হলো ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যেহেতু শামসুল হক টুকু জেলখানাতে এবং একেবারে যাকে বলা হয় শিরীন শারমিন চৌধুরীর মতো এরকম ফ্রেশ নন, তিনি বিতর্কিত, তো সেক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে হয়তো সেনাবাহিনী রেখে দিয়েছে। এরকম একটা ঘটনা ইতিবাচক করতে মনে হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে সরকার এই সমস্ত ব্যাপারে ড্যাম কেয়ার, তারা মনে করেছে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো, যে কে শপথ গ্রহণ করালো, কে পাঠ করালো, ডাজ নট ম্যাটার, আমরা বিজয়ী হয়েছি, আমরা যেভাবে বলবো ওভাবে সব কিছু চলবে। এবং সে অনুযায়ী তারা এই চিফ ইলেকশন কমিশনার দিয়ে, তাকে দিয়ে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা অন্যান্য যে সকল ট্রেডিশনের বাইরে গিয়ে যে কাজগুলো করেছেন, আগামীতে যদি বিএনপির কখনো খারাপ সময় আসে, তাহলে এর প্রতিটি বিষয় নিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। এমনকি যে প্রধান নির্বাচন কমিশনার, যিনি সমস্ত ট্র্যাডিশন ভেঙে তিনি শপথ বাক্য পাঠ করালেন, এটা তার জন্য শুভ ফল বয়ে আনবে না। তো যাই হোক, এখন সেই শিরীন শারমিন চৌধুরী হঠাৎ করে আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি। আবার 6 দিন পরে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি জামিন পেয়েছেন। আর তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, যখন ধরা হলো তখন বাঙালি বলো ছি 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 ছি, এমন একজন ভালো মহিলা, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছেন, কখনো অন্যায় করেননি, ঘুষ দুর্নীতি করেননি, তিনি শেখ হাসিনার দোসর হিসেবে শুধু স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর বাইরে তো তিনি কিছুই করেননি। এই দেশে এরকম শিরীন শারমিন চৌধুরীদের মতো লোক, সাবের হোসেন চৌধুরীদের মতো লোক যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এই দেশ আর থাকবে না। এদেশে মানুষের ইমান একিন বলে কিছু নাই, ক্ষমতায় যে যায় সেই হয় রাবণ, চারিদিকে শুধু ছি 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 ছি। আবার যেই মুহূর্তে তাকে জামিন দেওয়া হলো,
তখন আবার বাঙালি বলা শুরু করলো সেই নাসিরুদ্দিন হোজার গল্পের মতো, মানে গাধা নিয়ে বাপ বেটা যাচ্ছে। তখন মানুষ যেভাবে কথা বলছে সেই কথা অনুযায়ী তারা প্রতিবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, আর প্রতিবারই লোকজন গালাগালি করছে। তো যাই হোক, এখানে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে আবার লোকজন বলল ছ্যা ছ্যা ছ্যা, সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না এমন কোনো কুকর্ম নেই, এই তারা ধরলো, আবার তারা ছেড়ে দিল। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে, পুরনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য, এখনও তৃণমূল আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার জন্য এই শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। শিরীন শারমিন চৌধুরীকে এটা পারবেন? হ্যাঁ, লোকজন কি এটা মেনে নেবে? শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশে অন্য কোনো দল আছে? শেখ হাসিনার বাইরে কি কেউ কখনো আওয়ামী লীগ করতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? যদি পারতো তাহলে তো শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন তারেক রহমানকে বাদ দেওয়ার জন্য, বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য। এমনকি তারেক রহমান সাহেবের যে স্ত্রী জাইমা রহমানকে, তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, এমনকি তার কন্যা জাইমা রহমান, তাদেরকেও রাজনীতির যে লাইমলাইট এখন আপনারা দেখছেন, এটা শেখ হাসিনা চেয়েছিলেন যে তারা রাজনীতিতে আসুক। উইদাউট তারেক তারা যদি রাজনীতিতে আসতেন তাহলে শেখ হাসিনা সেই রাজনীতি বিএনপির জন্য অবহারিত করে দিতেন, এবং সেটা হতো অনেকটা জাতীয় পার্টি ভার্সন 2। তো সেই দিক থেকে শেখ হাসিনা যে কাজগুলো করছে সেই কাজগুলো তারেক রহমান সাহেব আসলে করছেন কিনা এটা নিয়ে জনগণ এখন চারিদিকে শুধুমাত্র আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, ঘৃণা, সি স্যা এই সমস্ত জিনিস চলছে। কিন্তু আসলে বাস্তবে কি হচ্ছে? একজন রাজনীতির কর্মী হিসেবে আপনারা অনেকে হয়তো আমাকে বিশ্লেষক হিসেবে মনে করেন, আমি নিজেও পরিচয় দেই। তারপর এর বাইরে দুটো বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে একেবারে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক থাকার কারণে কিছু তো জানার সুযোগ হয়েছে। 5টি বছর সংসদ সদস্য থেকেছি একেবারে টপ অফ দ্য লাইনে। এর কারণে একটা রাষ্ট্র কীভাবে চলে, এজেন্সিগুলো কিভাবে চলে, ডিজিএফআই ডিজি কার কাছে গিয়ে বসে থাকে, তার কাছে গিয়ে কারা বসে থাকে, এরপর প্রধানমন্ত্রী কি করে, বিরোধী দলীয় নেতা কি করে, এই জিনিসগুলো একেবারে 5টি বছর হাতে কলমে শেখার, বোঝার, দেখার সুযোগ হয়েছে। এর আগে প্রায় 30-35 বছর সেই রাজনীতিকে দেখেছি, কখনো রাজপথে, কখনো সাংবাদিক হিসেবে, কখনো ব্যবসায়ী হিসেবে, কখনো বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে এখন পর্দার আড়ালে যা হচ্ছে, বা ইউনূস সাহেবের আমলে যা হয়েছিল, বা ইভেন শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যা এগুলো দেখলেই বুঝতে পারা যায় কি ঘটনাগুলো ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ক্ষমতায় বসে মানুষ বারবার একই ভুল করে। আজ থেকে 1000 বছর আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতায় বসে যে ভুল করেছেন, একই ভুল এখন নেপালের যে প্রধানমন্ত্রী বালেন্দ্র তিনিও করতে পারেন, আবার নাও করতে পারেন। ফেরাউন দ্বিতীয় রামসিস তিনি যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো যে শেখ হাসিনা করেনি একথা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিংবা ধরুন আরও আগে চীনের প্রথম সম্রাট শি হুয়ানটি তিনি যে ভুল করেছেন, এরশাদ সাহেব যে সেই ভুলগুলো করেননি এটা বলতে পারবেন না, বরং বলতে পারবেন ইয়েস হি ডিড। কিন্তু মহাজ্ঞানী সেনেকা, সম্রাট নিরোর শিক্ষক, কিংবা ধরুন সৈনিক সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর কনফুসিয়াস, কিংবা বাশা হারুন আর রশিদের জমানায় যিনি একটি প্রদেশের শাসক ছিলেন, গভর্নর ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে। এরকম আমি আরো অনেক নাম বলতে পারব। তারা রাষ্ট্র ক্ষমতায় বসে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিংবা বড় বড় সম্রাটদের সামনে দাঁড়িয়ে, ইভেন আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে যেভাবে অ্যারিস্টটল কথা বলেছেন,
প্লেটো কথা বলেছেন ওই জমানাতে। আমি এইটা বারে বারে ভুল হয়ে যাই। মানে এরিস্টটল, মানে তার যে শিক্ষক, আলেকজান্ডারের শিক্ষক যে কথাগুলো বলেছেন, কিংবা প্লেটো আলেকজান্ডারের আগের জমানাতে যেইভাবে গ্রিসের রাজা বাদশাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বর্তমান জমানাতে একজনও লোক নেই বাংলাদেশে সেই কথাগুলো বলছেন। আর আমরা যারা টুকটাক বলছি, আমরা আসলে ওনাদের পর্যায়ের নই। ওনাদের পর্যায়ের আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন, তারা সবাই চুপ হয়ে আছেন। ফলে কি হলো, কনফুসিয়াসের জমানাতে কনফুসিয়াস থাকার কারণে রাজার যে উন্নয়ন হয়েছে, কিংবা সেনেকার কারণে যেভাবে সম্রাট ক্লডিয়াসের নিরোর বাবার উন্নয়ন হয়েছে, ঠিক একইভাবে কেবলমাত্র বড় বড় সাহাবি, আলেম, ওলামা, গাউস, কুতুব, পীর, মাশায়েখ মুখ বন্ধ করার কারণে হযরত আমির মাবিয়া কিংবা ইয়াজিদ কিংবা মারওয়ানের জমানাতে কিংবা হাজ্জাজ বিন ইউসুফের জমানাতে এই পৃথিবী যে ধ্বংস হয়েছে, কিংবা হিটলারের জমানাতে কেবলমাত্র জ্ঞানীদের মুখ বন্ধ করার কারণে যে সমস্যাগুলো হয়েছে, ঠিক ক্ষমতার পট পরিবর্তনের পরে মানুষ যদি জবান বন্ধ রাখে একই সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বর্তমান এই জমানাতে যা কিছু হচ্ছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারছি। শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যা কিছু হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমরা যে যার মতো করে কথা বলছি, কখনো সত্যের বাইরে গিয়ে, কখনো ক্রোধের বশবর্তী হয়ে, কিন্তু আসল কথাটা বলার চেষ্টা করছি না। যদি বিপদ আসে তাহলে কি হবে? এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে শিরিন শারমিন চৌধুরী বা তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। ধরুন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, এরপর ধরুন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, এরপরে ধরুন ওবায়দুল কাদের। তাদের তো অনেক বদনাম, অনেক দোষ, কিন্তু নেতা কর্মীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সারা বাংলাদেশের সংগঠনটা তাদের যেভাবে মুখস্থ, তারা যেভাবে রাজনীতির প্রয়োজনে শত্রুর সঙ্গে গলাগলি ধরতে পারেন, যাকে প্রয়োজন তার পা ধরতে পারেন, আবার একই সঙ্গে যার সাথে ফাইট করা দরকার জীবনের ঝুঁকি নিয়ে তার সামনে দাঁড়াতে পারেন, এই যে পলিটিক্যাল ক্ষমতা ট্রেডিশনাল রাজনীতিবিদদের মধ্যে আছে। বিশেষ করে আওয়ামী লীগে এরকম শত শত নেতাকর্মী আছেন। একজন লিয়াকত শিকদার, একজন নজরুল ইসলাম বাবু, এমনকি ওই যে নাজমুল, ছাত্রলীগের সাদ্দাম, এরকম অসংখ্য মানুষ। আপনি এদের সঙ্গে সাদিক কায়েমের তুলনা করতে পারবেন না। এরা সবসময় স্রোতের প্রতিকূলে লড়াই করতে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। তো এই যে স্রোতের প্রতিকূলে লড়াই করা, টিকে যাওয়া, কখনো পরাজিত হওয়া, কখনো জেলে যাওয়া, কিন্তু সর্বাবস্থায় তারা ভাত খায়নি, কিন্তু রাজনীতি বাদ দেয়নি। এই যে পলিটিক্যাল যে কোয়ালিটির সম্পন্ন লোক, এই লোকগুলোর মতো শিরিন শারমিন চৌধুরী নন, বা অন্য যাদের নাম আসছে তারা কেউ এই ক্যাটাগরির নন। আর এই ক্যাটাগরির না হলে কোনো অবস্থাতেই বিরূপ পরিস্থিতিতে কখনো কেউ রাজনীতিতে সাইন করতে পারে না। যেমন ধরুন বিএনপির সবচেয়ে বিপদের সময়টিতে বিএনপির যারা হাল ধরেছেন, খন্দকার দেলোয়ার, আব্দুল সালাম তালুকদার, কে এম ওবায়দুর রহমান, ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, দে হ্যাভ দ্য রিয়েল পলিটিক্যাল পাওয়ার, তাদের ছিল। কিন্তু এখন এই যে বিএনপির ক্ষমতার সময় আপনি যদি মাহাদিকে, ডাক্তার মাহাদি বা হুমায়ুন বা সানি বা এই যে যারা যারা তারেক রহমান সাহেবের পছন্দের মানুষ হিসেবে এই মুহূর্তে সিলেক্টেড হয়েছে, তাদের সঙ্গে যদি বিএনপির ওই ধরনের লোকের তুলনা করেন তাহলে হবে না। কিংবা শেখ হাসিনা যদি কখনো আবার ক্ষমতা আসার পরে যদি মাহাদিকে এনে সে একটা নতুন বিএনপি তৈরি করার চেষ্টা করে, কোনোদিন হবে না, কখনো সম্ভব হবে না, এটা হয় না।
আবার অন্যদিকে যদি আব্দুল সালাম তালুকদার বা কে এম ওবায়দুর রহমানের মতো মানুষকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়, তবুও তারা যেটা পারবে না সেই কাজটা তারা কখনো করতে যাবে না, খন্দকার দেলোয়াররা কখনোই করতে যাবে না। তো এখানে যে মূল বিষয়টা আছে যে আওয়ামী লীগের যে সকল ডেডিকেটেড লোকজন রয়েছেন তাদেরকে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও আপনি শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না। এ কারণে তারা রাজনীতি বুঝেন, তারা জানেন যে তারা এটা পারবেন না। আবার অন্যদিকে এই নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি, নতুন জাতীয় পার্টি, এই বিভিন্ন লোকজন মানে যাদেরকে ভাড়া করে এনে যদি দাঁড় করানো হয় তাহলে ফলাফল সেই ১১ সময় যা হয়েছে এর সাথে একটু ব্যতিক্রম হবে না। ১১ সময় তুফাইল সাহেবের মতো মানুষ, সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুর মতো মানুষ প্রাণান্ত চেষ্টা করেছেন, হয়নি। আপনার সেই মেজর হাফিজ, সাইফুর রহমান, তারপর মেজর হাফিজ, সাইফুর রহমান, এরপরে আপনার এই যে আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে তরুণ তুর্কিদের মধ্যে এহসানুল হক মিলন থেকে শুরু করে কে না ১১ সময় কারা মানে বেগম জিয়ার বিরুদ্ধে যায় নাই বলেন তো? কিন্তু এটা তো সম্ভব হয়নি, কখনো সম্ভব হয়নি। ঘুরে ফিরে তাদেরকে সেই দলের মধ্যে ফিরে আসতে হয়েছে এবং অনেককে সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। তো সেই দিক থেকে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যারা চেষ্টা করছেন, মানে এরা ১০০ × ১০০ × ১০০ × ১০০ যদি আপনি ৪ বার গুণ করেন তখন যে ফলাফলটা বের হবে অতবার তারা ফেল করবেন, পরাজিত হবেন। আর এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যদি ভুল করে শিরীন শারমিন চৌধুরীরা এগিয়ে আসেন, তারাও তাদের সারা জীবনের সমস্ত অর্জন তারা হারিয়ে ফেলবেন। আপনার সেই শেখ হাসিনার জমানাতে বিএনপির অনেক বড় বড় নেতা, তাদের মধ্যে তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে আরো অনেককে, ব্যারিস্টার নাজমুল হুদা, তৈমুর আলম খন্দকার, শওকত মাহমুদের মতো লোক, তারা তাদের মানে অসম্ভব মেধাবী, তাদের ভীষণ রকম স্যাক্রিফাইস, কিন্তু তারাও কিন্তু পারেন নাই। তো সেই অর্থে একজন ওই যে নাসিম নামে একটা ছেলে ছিল, সে বলতো তারেক রহমান সাহেবের বন্ধু মানুষ, হাওয়া ভবনের ঘনিষ্ঠজন, তাকে দিয়েও কিন্তু নতুন বিএনপি করার নামে বিএনপি অফিস আক্রমণ করা, তারপরে রিজভী সাহেবকে মারধর করার জন্য সেই যে শেখ হাসিনার ডিজিএফআই তারা কি চেষ্টা না করেছে, সফল হয়েছে? হয়নি। ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার একটা মৌলিক ভিত্তি থাকে, সেই ভিত্তিগুলো কোনো অবস্থাতেই শিরীন শারমিন চৌধুরীরা নন। কাজেই এই প্রকল্পটি যদি কিছু হয়ে থাকে বোগাসবো। এমনকি শেখ হাসিনাও যদি নিজের চেষ্টা করে শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে কোনো কিছু করাবেন, পারবেন না। বিকজ তিনি যখন ক্ষমতার ধর ছিলেন তখন তার দয়ায় করুণায় কতগুলো মানুষ, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক, এই যে শিরীন শারমিন চৌধুরী, এরপরে এসটি ইমাম থেকে শুরু করে আরো অনেকে, মশিউর রহমান, তারপরে শেষে ডক্টর তৌফিক এলাহি থেকে শুরু করে যে সকল লোক ওনার কিচেন ক্যাবিনেটে খুব পাওয়ারফুল ছিল, এই যে নসরুল হামিদ বিপু, এই যারা, আমি আরো অনেকের নাম বলতে পারবো। তো এই লোকগুলোকে শেখ হাসিনার দয়া এবং করুণা ছাড়া তাদের আসলে অন্য কোনো কিছু নাই, দে হ্যাভ নাথিং। তো সেই মানুষগুলো এখন আপনি চেষ্টা করেন তাদেরকে এস্টাবলিশ করার জন্য, তারা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না, এই সমাজে দাঁড়াতে পারবে না, এটা ইম্পসিবল। রাজনীতির কয়েকটি অংশ থাকে, একটা হলো পর্দার সামনে, আর একটা হলো পর্দার পেছনে, অনেকটা সিনেমার মতো। আপনারা বা আমরা যখন কোনো নাটক বা সিনেমা দেখি, সেটা মঞ্চে হোক কিংবা সেলুলয়েডের পর্দায় হোক, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নায়ক দেখি, নায়িকা দেখি, গায়ক দেখি, গায়িকা দেখি, ভিলেন দেখি, এবং একটি নাটক সাধারণত ৪৫ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, আর একটি সিনেমা ২ ঘন্টা থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এরকম একটি সিনেমা বা একটা নাটক তৈরি করতে কখনো ১ সপ্তাহ, কখনো ১ বছর, কিংবা যদি সিনেমাটি হয় মুঘল আজমের মতো, সেক্ষেত্রে ১০-১২ বছর সময়ও কোনো কোনো সিনেমার ক্ষেত্রে
লেগে যায়। তো পর্দায় আমরা যেটা দেখি এটি হলো সিনেমা, আর পর্দার অন্তরালে যেটি আমরা দেখি সেটিকে আমরা সাধারণত বলি শুটিং হয়, চিত্রনাট্য হয়, রেওয়াজ হয়, প্র্যাকটিস হয়, গান হয় ইত্যাদি। তো চলচ্চিত্রের মতো আমাদের রাজনীতিতেও কিন্তু পর্দার আড়ালে এমন কিছু ঘটে যা আপনি আমি জানতে পারি না। ঠিক এই মুহূর্তে পর্দার আড়ালে কি ঘটছে, যেগুলো আমাদের পত্রপত্রিকাগুলো লিখছে না, পত্রিকায় আসছে না, আসা উচিত নয়, কিংবা আমাদের পত্রপত্রিকার সেই সাহস এখন পর্যন্ত হয়নি। পশ্চিমা দুনিয়াতে যদিও এই ধরনের সাহস আছে। আমি একটা একটা করে কিছু কিছু বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেই। প্রথমত, যে এস আলমের ইসলামী ব্যাংক, যে কটি ইসলামী ব্যাংক ছিল 4টি না 5টি, তার সঙ্গে আবার এক্সিম ব্যাংক, সেই নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংক, এরকম সবগুলো ব্যাংককে একীভূত করে, সবগুলো ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক ইউনূস সরকারের আমলে তৈরি করা হয়েছিল। আবার এই ব্যাংকগুলোকে চালিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে তখন 30,000 কোটি টাকা মুদ্রা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছিল। প্রথম দফাতে দেওয়া হয়েছিল 20,000, আর দ্বিতীয় দফাতে এই একত্র করার আগে 20,000 আর একত্র করার পরে 10,000, 30,000, তো সব মিলিয়ে 50,000 কোটি টাকা এই এস আলমের ব্যাংকগুলো, তার সঙ্গে এক্সিম ব্যাংক, এদেরকে দেওয়া হচ্ছে বা হয়েছে। ওই সময়টিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আহসান এস মনসুরের। বলা হয়ে থাকে যে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, কেউ কেউ বলেন যে তিনি অর্থনৈতিকভাবে বায়াসড হয়ে, কেউ কেউ বলেন তিনি ক্রোধের বশবর্তী হয়ে, কেউ কেউ বলেন যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক, তার মধ্যে একটি ব্যাংকে তিনি চেয়ারম্যান ছিলেন, ব্র্যাক ব্যাংক, এরকম প্রথম সারির অনেকগুলো ব্যাংককে কতগুলো অনৈতিক সুযোগ দেওয়ার জন্য তিনি ইচ্ছে করে কয়েকটি ব্যাংককে পেছনে ফেলে দিয়েছেন, এবং কয়েকটি ব্যাংকে তিনি কালো তালিকাভুক্ত করার মাধ্যমে কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে সেই ব্যাংকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছেন। আর এই যে 5টা ব্যাংকে একত্র করেছেন, এই একত্র করার পেছনে তার অসৎ উদ্দেশ্য আছে বলে অনেকে অভিযোগ করেছেন। তো তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে আগে যারা এই ব্যাংকের মালিক ছিলেন তারা এই ব্যাংকের পরিচালনায় থাকবেন না, মালিকানার সঙ্গে থাকবেন না। তো সেটা কিন্তু সর্বমহলে প্রশংসিত হয়েছিল। এর কারণ হলো যারা ওই ব্যাংকগুলোর মালিকানার সাথে জড়িত ছিল, ওই মালিকদের মধ্যে একটা গ্রুপ হয়ে গেছিল, মাফিয়া গ্রুপ। সেই মাফিয়া গ্রুপই পারিবারিকভাবে ওই ব্যাংকগুলো পরিচালনা করতে, এবং তারাই জনগণের আমানত, ব্যাংকের আমানত তস নস করে দিয়ে ব্যাংকগুলো সর্বনাশ করেছে। কাজেই তারাই যদি আবার এই ব্যাংকের পরিচালক হন, তাহলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক মানে আগে যা খেয়েছে তারপরে আবার 50,000 কোটি টাকা সরকার যেটা দিল সেটা খাবে। এরপর জনগণের বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আবার ব্যাংকগুলো ব্যবসা শুরু করে, তখন আরেক দফা ডলা দেবে। এর কারণ হলো অপরাধ এমন একটা ব্যাপার, মানুষের টাকা খাওয়ার অভ্যাস যদি কারো ভিতরে ঢুকে যায়, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক, চুরি হোক, ডাকাতি হোক, ও মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। এমনকি এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। তো কাজেই এরা কখনো ভালো হবে না। তাই সেই দিক থেকে তাদেরকে বাদ দিয়ে যে নতুন পলিসি নেওয়া হয়েছিল, ইন ডিটেলস আমি এখন বলতে যাচ্ছি না, এটি সর্বমহলে প্রশংসিত হচ্ছিল। নতুন সরকারের খবর, ওই ব্যাংকগুলোর যারা সাবেক মালিক তারা আবার এই ব্যাংকটির পরিচালনা পর্ষদে চলে আসছে, মালিকানা ফিরে পাচ্ছেন।
প্রশ্ন হলো, পর্দার আড়ালে কি হলো, কত টাকার ডিল হলো, কারা পেল, বা আদৌ এখানে ডিল হয়নি, দেশের কল্যাণের জন্য ওই ব্যাংক মালিকদেরকে আবার পরিচালনা পরিষদে ফিরে আনা হলো, মালিকানা ফিরিয়ে দেওয়া হলো, যেগুলো কোনো পত্রপত্রিকায় আসেনি। এরপর মালয়েশিয়ার শ্রমবাজার। আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমাদের দেশে যারা রাজপুত্র, আমাদের দেশে যারা রাজনীতির বরপুত্র, তারা মালয়েশিয়াতে নিজেদের একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে। সেই যে 90 দশক থেকে মালয়েশিয়ার সেকেন্ড হোম, মালয়েশিয়াতে মার্কেট নির্মাণ, ব্যবসা বাণিজ্য করা থেকে শুরু করে আমরা অনেক কথা শুনেছি। আর এই যে মালয়েশিয়া কেন্দ্রিক যে একটা মাফিয়া চক্র, এটি আওয়ামী লীগ জমানাতে রীতিমতো একটি হিমালয়ের মতো বড় হয়ে গিয়েছিল। আপনারা সবাই সেই নূর আলীর নাম জানেন। সেই নূর আলী চক্র, নূর আলীর সঙ্গে আরেকজন ছিল, একজন সংসদ সদস্য ছিল বেনজির, সেই বেনজির চক্র। এরপর আরও একজন এমপি ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল এই যে ধরা পড়লো মাসুদউদ্দিন চৌধুরী। এই যে টোটাল সিন্ডিকেটটি এক একজনে 20,000 30,000 কোটি টাকা করে এখান থেকে তারা লোপাট করেছিল। এবং মালয়েশিয়া সরকার যে সুযোগ আওয়ামী লীগ জমানাতে বাংলাদেশকে দিয়েছিল, ওটি এদের এই অপকর্মের কারণে আবার বন্ধ হয়ে যায়। 30, 40 বা 50,000 টাকায় যেখানে একজন শ্রমিক পাঠানোর কথা, মালয়েশিয়ার টিকিটের মূল্য কত বলেন? সেখানে মালয়েশিয়া সরকারের এই যে সুযোগটি আমরা গ্রহণ করে এক একজন শ্রমিক পাঠাতে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, যে যেইভাবে পারে সেইভাবে লুটপাট করেছে। দ্বিতীয়ত হলো যে ওখানে মালয়েশিয়ার যে যারা এমপ্লয়ার আছে তাদের সাথে চুক্তি করে সরাসরি যেভাবে মানে একেবারে চাকরি কনফার্ম করে তাদের পাঠানোর কথা ছিল, সেগুলো না করে মালয়েশিয়া তো খারাপ লোক আছে, তাদের সাথে ডিল করে পুরো শ্রমবাজারটিকে আওয়ামী লীগের শের জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন নতুন সরকার যখন এলো, আসার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এখানে আমরা দেখলাম যে এই যে শ্রম কর্মসংস্থান এই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত লোক মাহাদি আমিন, তারপর সিলেটের যে মেয়র ছিলেন আরিফ সাহেব, তাকে দেওয়া হলো। এবং তাদের নেতৃত্বেই যে গ্রুপ মালয়েশিয়াতে গেল এবং তাদের যে চেহারা ছবি দেখলাম, তাতে করে মনে হচ্ছে যে মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটা যদি আবার খুলে, তাহলে নতুন আরেকটি সিন্ডিকেট পর্দার আড়ালে হয়েছে কিনা ইতিমধ্যে, সেই সিন্ডিকেটের সদস্য কারা এবং সেই সদস্য হতে কত টাকা বিনিয়োগ করতে হবে, কি পরিমাণ লাভ হবে, কি পরিমাণ লস হবে, কি পরিমাণ দেশের ভাগ্য নির্ধারিত হবে, সেটা নিয়ে কোনো পত্রপত্রিকায় এখন পর্যন্ত খবরাখবর আসেনি। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তৃতীয়ত, এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে চীন এবং ভারত ঝাঁপিয়ে পড়েছিল। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। চীনের একজন সেই যে ভাইস প্রেসিডেন্ট অথবা ভাইস পররাষ্ট্রমন্ত্রী, এইরকম অত্যন্ত উচ্চ পদমর্যাদা সম্পন্ন একজন কর্তা বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি না এসে তার সফরসূচি বাতিল করেছেন। এটি কোনো পত্রপত্রিকায় আসেনি। এটি কেন হলো? ইউনূস সরকারের জমানাতে
চীনের সঙ্গে আমাদের যে কৌশলগত মিত্রতা গড়ে উঠেছিল। নীলফামারীতে একটি বিমানবন্দর নির্মাণ, সামরিক ঘাঁটি নির্মাণ, এটি নিয়ে ভারতের আপত্তি, সেখানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বিনিয়োগ যেটা হয়ে যাচ্ছে বলে এখন প্রচার হচ্ছে, তিস্তা প্রকল্প ইত্যাদি নানা বিষয় নিয়ে ইউনিট সরকারের জামানাতে এমন একটা যাকে বলা হয় পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা, নেপাল, সেখানে চীন যেভাবে বিনিয়োগ করেছে বাংলাদেশে হয়তো সেভাবে বিনিয়োগ করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন জনগণের বিশ্বাস হারিয়ে ফেললেন এবং তার সরকার যখন আনস্টেবল হয়ে গেল, তখন সুকৌশলে চীন সেখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিল। পরবর্তীতে নির্বাচনের আগে তারা জামাতের দিকে ঝুঁকল। শিবিরের, জামাতের অনেক নেতাকর্মী চীন সফরে গেল। আবার একই সঙ্গে বিএনপির যারা লোকজন আছে নির্বাচনের আগে তাদেরও বেশ কয়েকটা টিম চীন সফর করে আসলো। চীন ওই সময়টাতে বেশ ব্যালেন্স করার চেষ্টা করেছে। চীনের যারা কর্তা ব্যক্তি তারা আমিরে জামাত বা জামাতের সভাপতির বাসায় গেল, আবার তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তাদের যোগাযোগ নিয়মিত হলো। কিন্তু নির্বাচনের পরে চীন আন্তরিকতা দেখিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন, কিন্তু গত দুই সপ্তাহ ধরে চীন একেবারে নীরব, একেবারে নিস্তব্ধ এবং বাংলাদেশের ব্যাপারে কোনো নড়াচড়া নেই, কোনো বক্তব্য নেই। এবং বাংলাদেশের যারা চীন সংক্রান্ত পররাষ্ট্র দপ্তর রয়েছে তারা চীনের বিনিয়োগ বা চীনের যে সকল প্রকল্প চলছে সে সকল প্রকল্প, চীনের কাছ থেকে আমরা যে ধার দেনা করেছি সেই ধার দেনা নিয়ে যে নেগোসিয়েশন, এই সমস্ত ব্যাপারে আসলে কি হচ্ছে, এটা আমাদের দেশের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের কোনো খবর পত্রপত্রিকায় আসেনি, পর্দার আড়ালে কি হচ্ছে আমরা জানি না। শিরীন শারমিন চৌধুরীকে হঠাৎ করে ঘটা করে গ্রেপ্তার করা হলো কেন? এই গ্রেপ্তারের নেপথ্য কারণটা কি? কোনো পত্রপত্রিকায় এই খবর আসেনি। তিনি সেনা সদস্যদের কাছে সেনা হেফাজতে ছিলেন, এই খবর আমরা জেনেছি। কিন্তু এই যে কবে সেনাবাহিনীর সে তত্ত্বাবধান থেকে তিনি বের হয়ে এলেন, কবে তিনি ধানমন্ডিতে থাকলেন, সেখান থেকে হঠাৎ করে এই সময়টাতে একেবারে যখন পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাবেন তার আগে তাকে কেন গ্রেপ্তার করা হলো? আবার গ্রেপ্তার করার পর তাকে আদালতে তোলা হলো। আদালতে তোলার সময় রীতিমতো সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হলো। আমরা শিরীন শারমিন চৌধুরীর মুখমণ্ডলে দেখলাম আঘাতের চিহ্ন। মানে তাকে যখন গ্রেপ্তার করা হলো, এটা তার বয়সের কারণ হতে পারে, অথবা মুখে দাগ পড়তে পারে, কোনো রোগ বালাই হতে পারে, অথবা তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যে গ্রেপ্তার এবং গ্রেপ্তার নিয়ে যে নাটক, এটার পেছনে কি হয়েছে এটা কোনো পত্রপত্রিকায় আসেনি। কিন্তু আমাদের জানার দরকার, জানার খুব ইচ্ছা। তাকে গ্রেপ্তার করা হলো, এরপরে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হলো কোর্ট কাছারিতে, তাকে জেলে পাঠানো হলো। এরপর পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গেলেন, দিল্লি থেকে তিনি ফিরে এলেন। তিনি কি দিল্লির রত্ন ভাণ্ডার সেগুলোরই ফিরে এলেন, নাকি রিক্ত হস্তে নিঃস্ব হয়ে ফিরে এলেন আমরা জানি না। কিন্তু তিনি আসার পর যেটা দেখলাম, চুপচাপ নীরব। আর ইতিমধ্যে শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেছে। কারণ কি, উদ্দেশ্য কি, ব্যাপার কি, কোনো পত্রপত্রিকায় আসেনি। এরপর সেটি হলো দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তিনি দাবি করেছেন শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন। ভালো কথা। ভারত কি বলেছে?
এটা সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি, ভারতের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এই যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলো বা মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাওয়া হলো, এটা কি ভারত সরকার ইতিবাচকভাবে নিল নাকি নেতিবাচকভাবে নিল? ভারত সরকার ইতিবাচকভাবে নিলেই আমাদের কি, আর নেতিবাচকভাবে নিলে আমাদের কি, এই বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার, আর পত্রপত্রিকা আসা দরকার। কিন্তু এই খবর কোনো দিন পত্রপত্রিকা আসেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কেন যমুনাতে উঠছেন না? সরকারি বাসভবনে, তার যে সরকারি বাসভবন, নির্ধারিত বাসভবন, সেখানে তিনি কেন বসবাস করছেন না? কেন তিনি ক্ষুদ্র পরিসরে তার যে একটা বাড়ি, ব্যক্তিগত বাড়ি, সেই বাড়িতে ব্যবহার করছেন বাড়িটি, আর একেবারে তিনি যেভাবে একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমাদের দেশে চলে, সেগুলো বাদ দিয়ে তার যে প্রাইভেট সিকিউরিটি, এটি তার নিজস্ব লোকজন দ্বারা তিনি 90% তিনি মেনটেন করছেন। এসএসএফ আছে, কিন্তু এসএসএফ এর চাইতে সিএসএফ মানে চেয়ারপারসন বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, সিএসএফ, তাদের দাপট স্পষ্টতই বেশি। কেন? রিজনটা কি? পর্দার আড়ালে কি, পর্দার পেছনে কি? গত এক সপ্তাহে আপনি দেখুন যে বেশ কিছু বেসিক ফান্ডামেন্টাল পরিবর্তন এসছে। প্রথম দিকে যেভাবে জাইমা রহমান এবং জুবাইদা রহমান, তাদেরকে যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যেভাবে আমরা দেখছিলাম, তাদেরকে নিয়ে যে ধরনের একটি, যাকে বলা হয়, আড়ম্বর চলছিল, এবং জাইমা রহমান যেখানে যেতেন সেখানে মিডিয়া ছুটত, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ সেটা আমরা দেখছি না। মিডিয়ার আগ্রহ নেই, পত্রপত্রিকার আগ্রহ নেই, এবং জাইমা রহমানের কোনো ব্যক্তিগত প্রোগ্রাম নাই। অন্যদিকে জুবাইদা রহমান, তিনি আমেরিকা গেলেন, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল, সেটাতে অংশগ্রহণের জন্য ফিরে এলেন। কেন গেলেন, কিভাবে গেলেন, সরকারের যে প্রেস উইংস থেকে সেভাবে এই সফরের যে সফলতা, উদ্দেশ্য, এই বিষয়গুলো বলা হলো না। এরপর তিনি আবার ইংল্যান্ডে চলে গেলেন। কেন গেলেন? রাষ্ট্রীয় সফরে না ব্যক্তিগত সফরে? আবার কবে এলেন এটা আমরা জানলাম না। আমরা জানলাম যে তারা যে বেইলি রোডে নাটক দেখতে গেছেন, সেই দৃশ্য দেখার পরে আমরা জানলাম যে জুবাইদা রহমান বাংলাদেশে আসছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকা খবর করেনি, কিন্তু এগুলো দরকার ছিল। এর কারণ হলো রাজনীতি এবং রাষ্ট্র, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান, এই বিষয়গুলো নিয়ে যখন জনগণের, প্রেসের অর্থাৎ মিডিয়ার আগ্রহ না থাকে, অতিরিক্ত আগ্রহ যেমন খুব খারাপ, আবার একেবারে আগ্রহ যদি না থাকে তা ভীষণ রকম খারাপ। আবার এই বিষয়গুলো যদি, তাদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড যদি লুকানো হয়, ছাপানো হয়, তাও যেমন ভালো না। আবার তাদের সকল কর্মকাণ্ড যদি সামনে আনা হয় অনেকটা রওশনের সাদের মতো, তাও ভালো না। তো সার্বিক বিবেচনায় এই যে বিষয়গুলো খবর আসেনি, এরকম আমি অনেকগুলো ঘটনা বলতে পারবো, ভিডিও বড় হয়ে যাবে। জাস্ট আপনাদের চিন্তার জন্য বলছি, একটু চিন্তা করে দেখেন তো যে সব কিছু স্বাভাবিক কিনা, সব কিছু সঠিক পথে চলছে কিনা। আর আগামী দিনে যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে আপনি সকালের সূর্য, সেই সূর্যের প্রভা বা আলো, সেটা দেখতে পাচ্ছেন কিনা।